আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইডিলিউম। আমি তোমাদের সাকলাইন ভাইয়া। আমি তোমাদের মাঝে আজকে বায়োলজি দ্বিতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ টপিক স্নায়ু টিস্যু নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আমরা সকলেই জানি অসংখ্য কোষগুচ্ছ সমূহ নিয়ে একত্রে টিস্যু গঠিত হয়। ঠিক তেমনই এই বিশেষ স্নায়ু টিস্যুটি সংবেদী নিউরন কোষ নিয়ে গঠিত হয়। তাহলে স্নায়ু টিস্যু সমূহ সংবেদী নিউরন কোষ সমূহ নিয়ে গঠিত। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সংবেদী নিউরন কোষ সমূহ নিয়ে স্নায়ু টিস্যু গঠিত। এই স্নায়ু টিস্যু সমূহ পরিবেশ থেকে উদ্দীপনা, এই বিভিন্ন ধরনের উদ্দীপনা যেমন তাপ, চাপ, স্পর্শ এগুলো গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করে এবং মস্তিষ্ক তা বিশ্লেষণ করে সেই অনুযায়ী কাজ সম্পাদন করে। তো আমরা এই যে স্নায়ু টিস্যু যে সংবেদী নিউরন কোষ সমূহ নিয়ে গঠিত, আমরা এইবার সেই নিউরন কোষ সমূহ দেখতে কেমন, সেই নিউরন কোষ সমূহের কাজ কি, এগুলো নিয়ে বিস্তারিত জানবো। তো এই যে আমাদের একটা চিত্র এখানে হোয়াইট বোর্ডে অঙ্কিত করা আছে যে নিউরন কোষ। এই নিউরন কোষটা দেখতে প্রথমত বহুভুজ আকৃতির। তাহলে নিউরন কোষ দেখতে কিরকম? বহুভুজ আকৃতির। নিউরন কোষ দেখতে বহুভুজ আকৃতির এবং এই নিউরন কোষ সমূহকে আমরা যদি দেখি তাহলে দুটি অংশে ভাগ করা হয়। এই নিউরন কোষ সমূহকে দুটি অংশে ভাগ করা হয়। নিউরন কোষ সমূহ দুটি অংশে ভাগ করা হয়। তার একটি হচ্ছে যে কোষ দেহ, একটি হচ্ছে যে কি বন্ধুরা? কোষ দেহ। দুই হচ্ছে যে প্রলম্বিত অংশ। এই দুই ভাবে একটি নিউরন কোষ সমূহকে ভাগ করা হয় এবং এই প্রলম্বিত অংশকে আবার দুই ভাগে ভাগ করা হয়। তা হচ্ছে যে একটি হচ্ছে যে ডেনড্রাইট এবং আরেকটি হচ্ছে যে অ্যাক্সন। তাহলে প্রলম্বিত অংশের আবার দুইটি ভাগ, একটি হচ্ছে ডেনড্রাইট এবং অপরটি হচ্ছে যে অ্যাক্সন। তাহলে আমরা এই চিত্র দেখে আরেকটু বিস্তারিতভাবে জেনে নিতে পারি। এই যে তোমাদের এই পাশে যে চিত্রটি দেখতে পাচ্ছ, এই চিত্রটাকে যদি একটি বৃক্ষের সঙ্গে কল্পনা করি তাহলে বৃক্ষর যেমন ডানাপালা আছে ঠিক তেমনই এই যে নিউরনে সুতার মতো যে অংশটুকু ডানাপালার মতো দেখতে, তাকে বলা হয় ডেনড্রাইট। এবং একটা বৃক্ষকে কাণ্ডকে যদি আমরা চিন্তা করি তাহলে এই যে নিউরন কোষে যে কাণ্ডের মতো অংশটি দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে অ্যাক্সন। এবং বিশেষ একটি বিষয় হচ্ছে একটি নিউরন কোষে একটি মাত্রই অ্যাক্সন থাকে এবং একটি বৃক্ষে যে মূল শিকড় সমূহ আমরা যদি চিন্তা করি বৃক্ষের, তাহলে এখানে যে মূল বা শিকড়ের মতো নিউরনের যে অংশটুকু, এই অংশটুকু বলা হয় অ্যাক্সন টার্মিনাল বা অ্যাক্সন প্রান্ত। তাহলে এবং এই নিউরন কোষে একটি প্রকৃত কোষ হওয়ার জন্য যা যা দরকার সব কিছুই থাকে, যেমন নিউক্লিয়াস থাকে, রাইবোজোম থাকে, সাইটোপ্লাজমিক বিভিন্ন অঙ্গাণু থাকে, গলজি বডি থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। কিন্তু এই নিউরন কোষের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই নিউরন কোষের সাইটোপ্লাজমে কোনো সেন্ট্রিওল থাকে না। তো আমরা এখন দেখব সাইটোপ্লাজমে, নিউরন কোষের সাইটোপ্লাজমে কেন কোনো সেন্ট্রিওল থাকে না। কারণ আমরা সবাই জানি এই নিউরন কোষ কখনো বিভাজিত হয় না। তাহলে নিউরন কোষের বিশেষ বৈশিষ্ট্য কি? কখনো বিভাজিত হয় না। কারণ কি? নিউরন কোষ যদি বিভাজিত হয় এক থেকে দুইটা, দুই থেকে চারটা এরকম বিভাজিত হয়, তাহলে তো আমাদের যে এই যে নিউরন কোষের যে আসল কাজ, আমাদের স্মৃতি সংরক্ষক হিসেবে কাজ করে, তাহলে তো সেই কাজ করতে পারবে না। আমাদের এই নিউরন কোষের প্রধান কাজ হচ্ছে যে স্মৃতি সংরক্ষক হিসেবে কাজ করা। কিন্তু এই নিউরন কোষের বিভাজিত না হওয়ার কারণ হচ্ছে এটাই, এই নিউরন কোষে সাইটোপ্লাজমে কোনো সক্রিয় সেন্ট্রিওল থাকে না। কারণ সক্রিয় সেন্ট্রিওল মাকুযন্ত্র গঠন করে। এই মাকুযন্ত্র যেখানে থাকে সেখানে কোষ বিভাজিত হয়, মাকুযন্ত্র যেখানে থাকে সেখানে কোষ বিভাজিত হয়। কিন্তু এই নিউরন কোষ কখনো বিভাজিত হয় না, কারণ স্মৃতি সংরক্ষক হিসেবে কাজ করে। এই নিউরন কোষ কখনো বিভাজিত হয় না। তবে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকবার রিপিট করি, এই নিউরন কোষ দেহে একটি প্রকৃত কোষ হওয়ার জন্য সকল ধরনের অঙ্গাণু থাকে, যেমন নিউক্লিয়াস, রাইবোজোম, গলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কিন্তু শুধুমাত্র এই কোষদের সাইটোপ্লাজমে কোনো সক্রিয় সেন্ট্রিওল থাকে না, কারণ সেন্ট্রিওল মাকুযন্ত্র তৈরি করে এবং মাকুযন্ত্র যেখানে থাকে সেখানে কোষ বিভাজিত হয়। আর আমরা জানি এই নিউরন কোষ কখনোই বিভাজিত হয় না। তাহলে আরও যদি আমরা বিস্তারিত জানার চেষ্টা করি যে এই যে নিউরন চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, নিউরন চিত্রের
আমরা যদি একজন অংশটাকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে মায়োলিন শীট এবং রেনিভিয়ারের পর্ব অংশটুকু আছে। কারণ এই যে বৃক্ষে যেমন কাণ্ডের মতো অংশ, ঠিক তেমনই ডেনড্রাইট থেকে নিউরনের একটা কাণ্ডের মতো অংশ বের হয়েছে, যেগুলো কিনা অসংখ্য মায়োলিন শীট দ্বারা গঠিত। এই মায়োলিন শীটটা হচ্ছে যে কি চর্বিযুক্ত অসংখ্য মায়োলিন শীট দ্বারা হচ্ছে যে আমাদের এক্সনটি গঠিত। কিন্তু এই মায়োলিন শীটগুলো পরপর সাজানো থাকে, কিন্তু একে অন্যের সাথে একেবারে লাগানো থাকে না, কিছু অংশ ফাঁকা থাকে। এই যে চর্বিযুক্ত মায়োলিন শীটের মাঝখানে যে ফাঁকা অংশটি, তাকে আমরা বলি রেনিভিয়ারের পর্ব। তাকে আমরা কি বলি? রেনিভিয়ারের পর্ব। তাহলে এখন আসো, একটি টিস্যুতে তো শুধুমাত্র একটি মাত্র নিউরন কোষ থাকে না, একাধিক নিউরন কোষ থাকে। তো একাধিক নিউরন কোষ কিভাবে কাজ করে এই বিষয়টা আমরা লক্ষ্য করব। এই যে একটি নিউরন কোষের একজন প্রান্ত, অন্য একটি নিউরন কোষের ডেনড্রাইট, এই যে অন্য একটি নিউরন কোষের একটি নিউরন কোষ আবার আঁকাই। এই যে একটি নিউরন কোষের ডেনড্রাইট, একটি নিউরন কোষ হয়ে গেল। এই যে একটি নিউরন কোষের ডেনড্রাইট অপর একটি নিউরন কোষের যে মনে করো এরকম একাধিক নিউরন কোষ থাকে। এই যে একটি নিউরন কোষের ডেনড্রাইট অপর একটি নিউরন কোষের একজনের সঙ্গে যুক্ত থাকবে। এবং এখানে একটা চিত্রটা একটু ভুল হয়ে গেছে, যদি আমরা এইভাবে চিন্তা করি। দেখো, এই যে একটি নিউরন কোষের ডেনড্রাইট অপর একটি নিউরন কোষের একজন প্রান্ত, যদি এরকম চিন্তা করি, একজন প্রান্তের সাথে যুক্ত থাকবে এবং সেই যুক্ত থাকার অংশে একটু ফাঁকা জায়গা থাকবে, একেবারে সরাসরি যুক্ত অবস্থায় না থেকে একটু সামান্য ফাঁকা জায়গা থাকবে। এই ফাঁকা জায়গাটাকে বলা হয় হচ্ছে যে কি সিনাপসিস। এবং এই যে ফাঁকা জায়গা সিনাপসিস অংশ, এই অংশটুকু দিয়েই একটি নিউরন কোষ অপর একটি নিউরন কোষের সঙ্গে তথ্য আদান প্রদান করবে, এবং যে উদ্দীপনা, এবং সেই উদ্দীপনা দ্বারা মস্তিষ্কে পৌঁছাবে এবং সেই অনুযায়ী মস্তিষ্ক পরবর্তী কাজগুলো সম্পাদন করবে। এবং মস্তিষ্ক এই যে নিউরনের মাধ্যমে যে উদ্দীপনা পেল, তার মাধ্যমে বিভিন্ন অঙ্গ নিয়ন্ত্রণ করবে এবং তাদের মধ্যে সমন্বয় সাধন করবে। এখন আমরা যদি চিন্তা করি, এই যে নিউরন কোষটা, এই নিউরন কোষটা আমরা প্রথমে কি দেখতে পেলাম? যদি আমরা সামারি করি, নিউরন কোষের দুটি অংশ, একটি হচ্ছে যে কোষ দেওয়ার একটা প্রলম্বিত অংশ। কোষ দেহের সকল অঙ্গাণু থাকে একটা প্রকৃত কোষ হওয়ার জন্য, নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজমে বিভিন্ন অঙ্গাণু থাকে, শুধুমাত্র সক্রিয় সেন্ট্রিওল থাকে না, যাতে বাহ্যযন্ত্র তৈরি না হয়, কোষটি বিভাজিত না হয়। এবং আমরা এর আগেও দেখলাম আরেকটা টার্ম, তা হচ্ছে যে সিনাপসিস। আমরা আরেকটা টার্ম কি দেখলাম? সিনাপসিস। একটি নিউরনের ডেনড্রাইট অপর একটি নিউরনের একজন প্রান্তের সাথে যুক্ত হয়ে সিনাপসিস গঠন করে। এবং আমাদের মাঝে একটা কথা প্রচলিত আছে, একটি মস্তিষ্ক নাকি শুধুমাত্র 10% অংশ কাজ করে। এই কথাটা সম্পূর্ণ ভুল। তার মানে একটা মস্তিষ্কে শুধুমাত্র 10% অংশ কাজ করে, এই কথাটা সম্পূর্ণ ভুল। একটা মস্তিষ্কের সকল অঙ্গাণুই কাজ করে। হ্যাঁ, এটা সত্য যে মস্তিষ্কের সকল অঙ্গাণুগুলো একসাথে সবসময় কাজ করে না, কিন্তু আমাদের জীবনের পরিচালনা করতে গেলে, কাজকর্ম করতে গেলে কোনো না কোনো সময় মস্তিষ্কের সকল অংশ কাজ করে থাকে। অতএব 10% শুধুমাত্র মস্তিষ্কের অংশটুকু কাজ করে, এটা বলা সম্পূর্ণ ভুল। এবং এই যে স্নায়ু টিস্যু আমরা দেখলাম এবং যা জানলাম, এবং সবাই মনে রাখার চেষ্টা করবে, এবং তোমাদের সকলকে পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আমি আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।